এই যে আপু, আপনার নাভির সাথে কালো তিলটা দেখা যাইতেছে। বিয়ে বাড়িতে দাঁড়িয়ে আছে সোনালি এবং তার বান্ধবীর সাথে কথা বলতেছে। সামনে থেকে একটা ছেলের মুখে এই কথা শুনি সোনালি তার পেটের দিকে তাকাতেই দেখতে পেল শাড়িটা একটু সরে গেছে আর তার নাভির পাশে থাকার তিলটা দেখা যাইতেছে। এটা দেখে সোনালি আকাশের সামনে এসে ঠাস ঠাস করে আকাশের গালে চড় মেরে বলতে লাগলো, বিয়ে বাড়িতে এসেছেন মেয়েদের সাথে লুচ্চামি করার জন্য নাকি? দেখে তো মনে হচ্ছে একদম বাচ্চা, কিন্তু মেয়েদের সাথে লুচ্চামি এবং ফ্লার্ট করতে বেশ ভালোই জানেন। বিয়ে বাড়িতে এত ছেলে তো এটা খেয়াল করে নাই, আপনি কেন খেয়াল করলেন? আরে আপু, ওই যে সামনে দেখা ছেলেগুলো আপনার নাভিটা দেখছিল, এটার জন্যই তো আমি এসে বললাম যে আপনার নাভিটা দেখা যাইতেছে। আমার নাভি দেখা যাইতেছে নাকি দেখা যাইতেছে না ওটা ওরা দেখুক, তাতে তোর কি? তুই এসে বললি কেন? আমার সামনে থেকে চলে যা, না হলে কিন্তু অপমান করতে করতে এই বাড়ির বাহিরে বের করে দিব। আকাশ এবার সোনালির মাথা থেকে পা অব্দি দেখে চলে আসলো ওইখান থেকে তার বন্ধুদের কাছে। আকাশকে দেখে তার বন্ধু সাকিব বলতে লাগলো, কিরে আকাশ, তোর কি হয়েছে? আর তোর গাল এইভাবে লাল হয়ে আছে কেন? মনে তো হচ্ছে কেউ তোর গালে চড় মেরেছে। আর বলিস না, একটা মেয়ের নাভির পাশে তিলটা দেখা যাইতেছিল। কয়েকজন লুচ্চা ছেলে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খারাপ খারাপ কথা বলছিল। আমি মেয়েটাকে গিয়ে বলার কারণে মেয়েটা আমার গালে ঠাস ঠাস করে চড় মারছে। আমাকে একবার মেয়েটাকে দেখিয়ে দে তো, মেয়েটা তোর গালে চড় মারছে। আজকে মেয়েটাকে বুঝিয়ে দেব সে কার বিয়েতে এসেছে। থাক, কিছু বলতে হবে না। আমি আর কখনো কোনো মেয়ের ভালো করব না। সব দেখে ফেলুক, তবুও আমি কিছু বলবো না। হ্যাঁ, আর কারো ভালো করার চেষ্টা করিস না। কারো ভালো করার চেষ্টা করলে মানুষ এরকম করে। আকাশ সাকিবের সাথে ওইখান থেকে চলে আসলো সবার কাছে। অন্যদিকে সোনালি তার বান্ধবীর কাছে এসে দাঁড়াতেই তার বান্ধবী বলতে লাগলো, সোনালি, ছেলেটা একদম সত্যি কথা বলছিল রে। ওইখানে বসে থাকা ছেলেগুলো তোর দিকে অনেক বাজেভাবে তাকিয়েছিল। তুই ছেলেটার গালে চড় মেরে অনেক বড় ভুল কাজ করেছিস। একদম ভালো কাজ করেছি, আমি কোনো ভুল কাজ করিনি। তার ঘরে কি মা বোন নেই নাকি বাহিরের মেয়েদেরকে এইসব কথা বলে? এই বলে সোনালি তার বান্ধবীদের সাথে ওইখান থেকে রেগে চলে আসলো ছাদে। এসে দেখে মেয়েদের গায়ে হলুদ লাগাইতেছে। সোনালি গায়ে হলুদ দিতে যাবে এমন সময় গায়ে আকাশের সাথে ধাক্কা খেয়ে সোনালি পড়ে গেল নিচে। আকাশ সোনালির দিকে নজর না দিয়ে মেয়েদের গায়ে হলুদ ওইখানে চলে আসলো নিচে। আকাশ বন্ধুদের সাথে কথা বলতেছে এমন সময় সোনালি এসে আকাশের সামনেই দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলতে লাগলো, এই মিয়া, আপনার সমস্যা কি? আপনি আমার পেছনে লেগেছেন কেন? সেই কখন থেকে দেখতেছি আপনি আমার উপরে নজর রাখতেছেন। একবার তো আপনার গালে চড় মেরে দিয়েছিলাম, ওইটা মনে নেই? আমি মেয়ের গায়ে হলুদ লাগাতে গিয়েছিলাম, আপনি আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন কেন? আরে আপু, আমি আবার কখন আপনাকে ফেলে দিলাম? মিথ্যা কথা বলার জায়গা পান না, তাই না? জানতো এখান থেকে এমনিতেই আপনার উপরে রেগে আছি। এখন যদি আরো রাগিয়ে দেন তাহলে আপনার গালে ও আমি চড় বসিয়ে দিতে বাধ্য হব। তোর তো অনেক বড় সাহস, তুই একটা পিচ্চি ছেলে হয়ে বড় আপুদের মুখে মুখে কথা বলিস। এই বলে সোনালি যে আকাশের গালে চর মারতে যাবে এমন সময় পাশ থেকে ইমরান সোনালির হাত ধরে বলতে লাগলো, এই যে আপু, আপনি অনেক বড় ভুল কাজ করেছেন। এইখানে কিন্তু আমরা সবাই বসে আছি, আর আপনি আমার বন্ধুর গালে চড় মারবেন এটা তো আমরা দেখতে পারবো না। আপনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু আমরা আপনাকে অন্য কিছু করতে বাধ্য হব। সোনালি ভয় পেয়ে ওইখান থেকে চলে গেল। রাত প্রায় 12টা। আকাশ চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আকাশের বড় বোন এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কি রে আকাশ, কি হয়েছে? তুই বিয়ে বাড়ি থেকে চলে আসলি কেন? তোর বন্ধুর না বিয়ে? এমনিতেই চলে এসেছি, রাত অনেক হয়েছে। কালকে সকালে আবার তাদের বাসায় যাব একেবারে রেডি হয়ে। ও আচ্ছা, তাহলে রুমে যা। আকাশ রুমে যেতে যাবে এমন সময় বর্ষা আকাশকে দাঁড় করিয়ে বলতে লাগলো, এই দাঁড়া তো একটু, তোর গালে এটা কিসের দাগ? মনে তো হচ্ছে কেউ তোর গালে চড় মেরেছে। কে চড় মেরেছে তোর গালে? আরে কেউ চর মানে নাই, এমনিতেই গালটা ফুলে গেছে। এটার জন্য আমি
আরও চলে এসেছি বাসায়। আমি কিন্তু তোর বড় বোন, সত্যি করে বল কি হয়েছে? বিয়ে বাড়িতে কারোর সাথে ঝগড়া করেছিস নাকি? আরে না আপু, কারোর সাথে ঝগড়া করি নাই। আসলে একটা মেয়ের নাভি দেখা যাচ্ছিল, কয়েকটা বাজে ছেলে তাকে নিয়ে বাজে বাজে কথা বলছিল। এটার জন্য আমি মেয়েটাকে গিয়ে বলেছিলাম শাড়িটা একটু ঠিক করার জন্য। নাভিটা দেখা যাচ্ছে, পাশে থাকা ওই তিলটাও দেখা যাচ্ছে। এটার জন্য মেয়েটা আমাকে চড় মারছে। চল আমার সাথে বিয়ে বাড়িতে, আজকে ওই মেয়েটাকে ভালোভাবে শিক্ষা দিয়ে আসবো। তোকে চর মেরেছে মেয়েটা, অন্যায় করে তোকে চর মেরেছে কেন? এটার শাস্তি তাকে পেতেই হবে। আরে আপু, চিন্তা করো না, মেয়েটার শাস্তি আমি দিয়ে দিয়েছি। এখন আমি রুমে গেলাম, আর যদি তোমার রুমে ব্যথার মলম থাকে তাহলে আমাকে একটু দিয়ে যাও, গালে মালিশ করে। ঠিক আছে, তুই তো রুমে যা, আমি ব্যথার মলম দিয়ে আসছি তোর গালে মালিশ করে দেওয়ার জন্য। আকাশ চলে গেল তার রুমে, ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে। এমন সময় বর্ষা এসে আকাশের গালে মলমটা মালিশ করে দিয়ে চলে গেল। অন্যদিকে বিয়ে বাড়িতে আকাশের সকল বন্ধুরা একসাথে বসে আছে। এমন সময় সুমন বলতে লাগলো, কিরে আকাশ, কোথায়? তোকে তো দেখতেছি না, অনেকক্ষণ ধরে সে বাড়িতে চলে গেছে নাকি? আর বলিস না, একটা মেয়ে অযথা আকাশের গালে ঠাস করে চর মারছে। এটার জন্য আকাশ রেগে চলে গেছে বাসায়। কি বলতেছিস সেই সব? আমাকে আগে বলিস নাই কেন? আর কোন মেয়েটা চর মারছে আমাকে একটু দেখিয়ে দিত, সে কেন চর মারছে আমি একটু জিজ্ঞেস করে আসি। তোকে আর জিজ্ঞেস করতে হবে না, আকাশ মেয়েটাকে ভয় দেখিয়ে দিয়েছে। মেয়েটা আর আকাশের সামনে আসবে না আশা করি। আর রাত অনেক হয়েছে, হয়তো তার ঘুম পাইছে, এটার জন্য চলে গেছে বাসায়। কালকে তো বিয়েতে আসতেছে, এখন আমরাও ঘুমাইতে যাই, অনেক ঘুম ধরেছে আমাদের। এই বলে সাকিব এবং তার বন্ধু বান্ধবরা রুমে এসে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে সোনালি বিছানায় তার বান্ধবীদের সাথে শুয়ে আছে, কিন্তু ঘুমাতে পারছে না। এইবার এই দিক ঘুরতেছে, আরেকবার ওই দিকে ঘুরতেছে। এরকম করতে করতে ফারজানা বলতে লাগলো, কি রে, তোর কি হয়েছে? এই রকম ভাবে এই পাশে ওই পাশ করতেছিস কেন? ঘুমে না ধরলে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখ, আমাদের ঘুমে ডিস্টার্ব হইতেছে। আমি ঘুমাতে পারতেছি না আর তোরা ঘুমাবি, এটা তো হয় না। আমার কেন যেন ঘুম ধরতেছে না, আর বারবার ওই ছেলেটার কথা মনে পড়তেছে। ছেলেটা সত্যি কথা বলছিল নাকি মিথ্যা কথা বলছিল, বারবার ওইসবে মনে পড়তেছে। ছেলেটা সত্যি কথা বলুক আর মিথ্যা কথা বলুক, তাতে তোর কি? ছেলেটাকে তো তুই চর মারছোস। আম্মু সবসময় ঠিকই বলে, সত্য কথার ভাত নাই, মিথ্যা কথার ভাত আছে। ছেলেটা তোকে সত্যি কথা বলেছে আর তুই ছেলেটাকে চর মারছোস। এখন আর এত কিছু চিন্তা করার দরকার নেই, তাড়াতাড়ি ঘুমা, সকালে অনেক কাজ আছে, সাদিয়াকে সাজাতে হবে। এই বলে ফারজানা ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে সোনালি বেশ কিছুক্ষণ আবারও এইদিক ওইদিক করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কাজ করতে লাগলো। সকাল 10টা, আকাশের ঘুম ভাঙলো বর্ষার ডাকে। কি রে আকাশ, সকাল 10টা বেজে গেছে, আরো কত ঘুমাবি? তোর বন্ধু তো কতবার ফোন দিয়েছে তোর ফোনে, আবার আমাকেও ফোন দিয়েছে, বলেছে যে তোকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে পাঠানোর জন্য। তুমি আমাকে আগে ডাক দিবে না? সকাল 10টা বেজে গেছে, আমি তো বলে এসেছি 8টার সময় তাদের বাসায় থাকবো। আলমারি থেকে আমার কাপড়গুলো বের করো, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে আকাশ এক দৌড়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাহিরে এসে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলো বিয়ে বাড়িতে। আকাশকে দেখে সুমন বলতে লাগলো, শালা, তোকে কতবার কল দিয়েছি, তুই একটা ফোনও রিসিভ করিস নাই। সরি রে সুমন, আসলে কালকে অনেক রাতে ঘুমিয়েছি তো, এটার জন্য তাড়াতাড়ি উঠতে পারি নাই। তুই তো ফ্রেশ হয়ে এসেছিস, কোনটা পরবি আমাকে দে, আমি ভালোভাবে তোকে সাজিয়ে দিতেছি। তুই আমাকে সাজিয়ে দিতে হবে না, একটু বাইরে গিয়ে আব্বুকে জিজ্ঞেস কর ও কি করতে হবে, আমি একাই সাজতেছি। ঠিক আছে, তাহলে তুই সেজে থাক, আমি দেখে আসি আঙ্কেল কি বলে। এই বলে আকাশ চলে আসলো বাহিরে। সুমনের আব্বুর সামনে এসে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। কিছু লাগবে নাকি তা জিজ্ঞেস করতে লাগলো, আরো অনেক কিছু জিজ্ঞেস করছে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল কয়েক ঘন্টা। দুপুর 2টা
আকাশ তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসলো সুমনের বিয়েতে। গেটের সামনে দাঁড়িয়ে আছে সবাই। এমন সময় সুমনের কয়েকজন শালিকা এসে গেটের সামনে দাঁড়ালো। আকাশ সামনের দিকে তাকাতেই দেখতে পেল সোনালি দাঁড়িয়ে আছে। সোনালিকে দেখে আকাশ কিছুটা দূরে চলে আসলো। সোনালি এই জিনিসটা খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। সবাই চলে যাওয়ার পর সোনালি আকাশের পিছনে দাঁড়িয়ে বলতে লাগলো, আই এম সরি, কালকে আমি ভুল বুঝে তোমার গালে চড় মেরে ফেলে দিয়েছিলাম। আমাকে মাফ করে দাও। এইটার জন্য আমি খুবই অনুতপ্ত। আমি কখনোই এরকম না বুঝে শুনে কাউকে মারবো না। তোমার বন্ধুরা সবাই ভেতরে চলে গেছে, তুমিও ভেতরে যাও। আকাশ সোনালির কোনো কথা কানে না দিয়ে চলে আসলো বাড়ির ভিতরে। সবার সাথে বসে খাবার খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আকাশ সুমনের পাশে বসে আছে। এমন সময় সোনালি এবং তার কয়েকজন বন্ধু বান্ধবীরা এসে সুমনকে হাত ধোয়াতে লাগলো। এদিকে আকাশ চুপচাপ মাথা নিচু করে বসে আছে, এখানে কোনো কথা বলতেছে না। এটা দেখে ফারজানা বলতে লাগলো, কি ব্যাপার দুলা ভাই, আপনার পাশে বসে থাকা আপনার বন্ধু সে কি মেয়ে নাকি? এইভাবে মাথা নিচু করে বসে আছে কেন? আমরা তো সবাই মজা করতেছি, আমাদেরকে কিছু বলতেছে না কেন? ফারজানার কথা শুনে সোনালি ফারজানার পায়ে পাড়া দিয়ে ইশারা করে বোঝাতে লাগলো। ফারজানা বুঝে গেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর সোনালি তার বন্ধু বান্ধবীদের নিয়ে চলে আসলো ছাদে। ফারজানা সোনালিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেছিস, তোর একটা ভুলের জন্য ছেলেটা আজকে মন খারাপ করে চুপচাপ বসেছিল, এখানে কোনো আনন্দ করে নাই। আমি এখানে কি করতে পারি? আমি তো তার কাছে মাফ চাইছি, সে তো আমাকে মাফ করে নাই। আমি কি ইচ্ছে করেই তাকে চড় মারছিলাম নাকি? আমি জানলে তো তাকে চড় মারতাম না। হয়েছে হয়েছে, এখন এই ব্যাটার সাথে একটু মজা করতে হবে, তাহলে ব্যাটার মুখে হাসি ফুটবে। কি করা যায় ভাবতে হবে আমাকে। এসব কিছু ভাবতেছে। সবে মিলে বেশ কিছুক্ষণ পর ফারজানা বলতে লাগলো, সবাই শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ছেলেটা যেহেতু দেখতে শুনতে মনে হয় তো ভদ্র, চলো জামাইয়ের জুতো চুরি না করে ওই ছেলেটার জুতো চুরি করে ফেলি। জামাই যখন চলে যাবে তখন ছেলেটা তো ওইখানে দাঁড়িয়ে থাকবে। ওই ফাঁকে সোনালি, তুই না হয় ছেলেটার পা ধরে ক্ষমা চেয়ে তার জুতা দিয়ে চলে আসবি। সামান্য একটা ভুলের জন্য তার পা ধরে ক্ষমা চাইতে হবে, এটা শুনতে হলো তোদের কাছ থেকে? হ্যাঁ, এটা শুনতে হলো, কারণ তুই ভুল করেছিস। ভুলের ক্ষমা তো চাইতে হবে তার কাছ থেকে, তাই না? আচ্ছা যা, আমি তোদের কথা মেনে নিলাম। তোরা যা বলবি তাই হবে। এখন তোরা ছেলেটার জুতাগুলো নিয়ে আয়, আমি এখানে আছি। আচ্ছা তুই এখানে থাক, তাহলে আমরা যাইতেছি। এই বলে ফারজানা এবং তার আরো দুজন বান্ধবী ওইখান থেকে চলে আসলো সুমনদের কাছে। এসে দেখে আকাশ নেই ওইখানে। আকাশ তার বন্ধু বান্ধবের সাথে দাঁড়িয়ে আছে আর টুকটাক কথা বলতেছে। এটা দেখে ফারজানা বলতে লাগলো, আমাদের মিশন মনে হয় ব্যর্থ হয়ে যাবে রে কবিতা। ছেলেটা তো তার বন্ধু বান্ধবীর সাথে কথা বলতেছে, তার জুতা তো আর চুরি করতে পারবো না। থাক, ছেলেটাকে বুঝিয়ে সুঝিয়ে বলবো নি এক সময়, তাহলে ছেলেটা বুঝে যাবে। এইসব কথা বলতে বলতে ফারজানা এবং তার বান্ধবীরা চলে আসলো উপরে। সোনালীকে সবকিছু বুঝিয়ে দিতেই সোনালী আর কিছু বলল না। সন্ধ্যা 6টা। আকাশ দাঁড়িয়ে আছে সবার সাথে। এমন সময় ভিতরের মধ্য থেকে কে যেন তার হাত ধরে টানতে টানতে নিয়ে কোথায় যেন যাইতেছে। হঠাৎ একটা অন্ধকার জায়গায় এসে কে যেন তাকে দেওয়ালের সাথে চেপে ধরেছে। এটা দেখে আকাশ কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, এই কে আপনি? আর আমাকে এইভাবে টানতে টানতে নিয়ে এসেছেন কেন? আমি আপনার কি করেছি যে আপনি আমাকে এইভাবে টানতে টানতে নিয়ে এসেছেন? এই যে মিস্টার, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আমাকে ক্ষমা করেন নাই কেন? এটার জন্য আমার বান্ধবীরা আমাকে অনেক বকাঝকা করতেছে। আপনি তাড়াতাড়ি আমাকে ক্ষমা করেন, না হলে কিন্তু আপনাকে এখান থেকে যেতে দিব না। আরে আপনি তো আমাকে মহা মুশকিলে ফেলে দিলেন। এখন যদি আমাকে যেতে না দেন, যদি কেউ দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। প্লিজ আমাকে ছেড়ে দেন। আগে বলেন আমাকে ক্ষমা করেছেন, তাহলে আমি আপনাকে ছেড়ে দিব। আর যদি ক্ষমা না করেন তাহলে আপনি আমার গালে চড় মারতে পারেন, তাহলে শোধবোধ হয়ে যাবে। আপনি একটা মেয়ে মানুষ আমার চরকে নিজেকে ঠিক রাখতে পারবেন না, তার চাইতে ভালো হবে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। এখন আমাকে ছাড়েন, আমি চলে যাইতেছি।
সত্যি করে বলেন, মন থেকে ক্ষমা করেছেন তো, নাকি আপনাকে আর একটু শিক্ষা দিতে হবে? আরে বাবা, আমি সত্যি করেই বলতেছি, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। যদি ক্ষমা না করতাম তাহলে আপনাকে বলতাম না আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। ওরা চলে যাইতেছে, আমাকে ছাড়েন তাড়াতাড়ি। সোনালি আকাশকে ছেড়ে দিতে আকাশ তাদের সাথে বাড়ি থেকে বের হয়ে গেল। এইদিকে সোনালি চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় পিছন থেকে ফারজানা এসে সোনালিকে হালকাভাবে ধাক্কা দিয়ে বলতে লাগলো, কি রে সোনালি, ছেলেটার প্রেমে পড়ে গেলি নাকি? দেখে তো মনে হচ্ছে প্রেমে পড়ে গেছোস। ছেলেটার মুখে কেমন যেন একটা মায়া আছে রে, দেখে তো মন চাইছে তাকে একটা চুমু দিয়ে দিই, কিন্তু সে অপরিচিত, এটার জন্য তাকে আর কিছু করি নাই। ও আচ্ছা, এই কবিতা নবিতা, তাড়াতাড়ি এদিকে আয়। আমাদের সোনালির মুখে মধু ফুটেছে, সে একটা জুনিয়র ছেলের প্রেমে হাবুডুবু খাইতেছে। তাড়াতাড়ি এদিকে আয়। বাহ বাহ, আজকে এটাও দেখতে হলো সোনালি। আমি কখনো ভাবতেও পারি নাই তুই যে এই পিচ্ছি ছেলেটার প্রেমে পড়ে যাবি। হঠাৎ কবিতার কথাই সোনালির ঘোর কাটলো। সোনালি আমতা আমতা করে বলতে লাগলো, এই তোরা কি যাতা বলতেছিস? এখন কিন্তু আমার হাতে মায়ের খাবি তোরা সবগুলো। এখন তো আমাদেরকে ভয় দেখাবি? আমরা তো সব সত্যি কথা জেনে গেছি, এটার জন্য তো আমাদেরকে ভয় দেখাবি? যত পারিস দেখাতে থাক, আমরা তো সত্যি জেনেই গেছি। দেখ, এইসব কিন্তু একটাও সত্যি না, আমি আবেগের বশে এসব বলে ফেলেছি। এইটা তোরা সিরিয়াসলি নিস না প্লিজ। আমাদের সোনালির মুখ থেকে একবার যে কথা বের হয় ওইটা তো সিরিয়াসলি নিতেই হয়। এটাও আমরা সিরিয়াসলি নিয়ে নিলাম। চল চল, এখন যাওয়া যাক, রাত অনেক হয়েছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে যার যার বাসায় যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি চল, যাওয়া যাক। এ বলে সোনালি তার বান্ধবীদের নিয়ে ওইখান থেকে চলে আসলো সবার কাছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিল। রাত 11টায় সোনালি তাদের বাসায় পৌঁছে গেল। অন্যদিকে আকাশ বাড়িতে এসে ফ্রেশ হয়ে রুমে বসে আছে। এমন সময় বর্ষা এসে বলতে লাগলো, কি রে আকাশ, সেই মেয়েটা কি তোর কাছ থেকে ক্ষমা চেয়েছে? নাকি কালকে আমি তার ব্যাপারে খোঁজ খবর নিয়ে এরপর তাকে তোর সামনে এনে ক্ষমা চাওয়াবো? আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, তাকে আর কিছু করতে হবে না আপু। সে অপরিচিত মেয়ে, ভুল করেছে এবং ক্ষমাও চেয়েছে, তাই আমি ক্ষমা করে দিয়েছি। আর তুমি এখনো ঘুমাও নাই কেন? কালকে কলেজে যাবে না নাকি? হ্যাঁ, কালকে কলেজে যাব। তুই তো নতুন ওই কলেজে ভর্তি হয়েছিস, তোকে সাথে নিয়ে যাব। এখন এক কাজ কর, তাড়াতাড়ি ঘুমিয়ে যা, তাহলে সকাল সকাল উঠতে পারবি। ঠিক আছে আপু, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাইতেছি। তুমি সকাল সকাল আমাকে ডেকে দিবে, যাতে আমি সকাল সকাল তোমার সাথে যেতে পারি। ঠিক আছে, আমি ডেকে দেবো। এখন আমি গেলাম। এই বলে বর্ষা আকাশের রুম থেকে বের হয়ে চলে আসলো বাহিরে। আকাশ ঘুমিয়ে এসে পাড়ি জমালো। অন্যদিকে সোনালি তার রুমের ভিতরে শুয়ে আছে, কিন্তু কেন যেন ঘুম আসতেছে না তার। আজকে ও কেন ওই ছেলেটার কথা মনে পড়তেছে এত? ছেলেটা তো আমার আপন কেউ না যে ওর কথা মনে পড়বে। আমি কি ছেলেটাকে ভালোবেসে ফেলেছি নাকি? আরে না না, কি ছাতা ভাবতেছি। প্রথম দেখায় আবার ভালোবাসা হয়ে যায় নাকি? এইসব কখনোই হয় না। হয়তো আমি ভুল করেছি, এটার জন্য অনুতপ্ত, তাই বারবার ওর কথা মনে পড়তেছে। যাই হোক, এখন তাড়াতাড়ি ঘুমাই, কালকে আবার কলেজে যেতে হবে। প্রায় 10 দিন হয়ে গেছে কলেজে যাই না। কলেজের কি অবস্থা তা নিজেও জানি না। এসব বলতে বলতে সোনালি ঘুমিয়ে এসে পাড়ি জমালো। পরের দিন সকালে সোনালি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো তার রুমে। অন্যদিকে বর্ষা আকাশকে ডাকতে লাগলো। বেশ কিছুক্ষণ আকাশকে ডাকাডাকি করার পর আকাশ উঠতেছে না দেখে বর্ষা বলতে লাগলো, থাক, তোর আর আজকে কলেজে যেতে হবে না, তুই বাসায় থাক। আমি একাই কলেজে চলে যাই। সকাল 10টা বেজে যাচ্ছে, এখন যদি বের না হই তাহলে ক্লাস পাবো না গিয়ে। আপু তুমি চলে যাও, আমি আজকে যাব না। শরীরটা ভালো লাগতেছে না, কেমন যেন শরীরটা গরম হয়ে আছে, মনে হচ্ছে জ্বর আসবে। আচ্ছা, তাহলে তুই বাসায় থাক, তোর আজকে যেতে হবে না কলেজে। আমি একাই চলে যাচ্ছি। আম্মুকে বলে যাচ্ছি তোকে উঠিয়ে খাবার খাইয়ে দেওয়ার জন্য আর ওষুধ খাইয়ে দেওয়ার জন্য। এই বলে বর্ষা চলে আসলো নিচে। তার আম্মুকে সবকিছু বুঝিয়ে সাজিয়ে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো কলেজে। অন্যদিকে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আস্তে আস্তে নিচে চলে আসলো। নিচে আসতেই তার আম্মু বলতে লাগলো, আকাশ, তোর নাকি জ্বর এসেছে,
তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঔষধ খেয়ে নে, না হলে তো জ্বর আরো অনেক বেড়ে যাবে। তুই টেবিলে খাবার রেডি করো, আমি আসতেছি। আকাশ ফোনটা হাতে নিয়ে চলে আসলো খাবার টেবিলে। খাওয়া দাওয়া শেষ করে আকাশ বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু সুমন কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সুমন বলতে লাগলো, কিরে আকাশ, তোর কি হয়েছে? বর্ষা আপু বলল তুই নাকি অসুস্থ। আরে তেমন কিছু হয় নাই, হঠাৎ করে একটু জ্বর চলে এসেছে, এটার জন্য আর কি। আমি আজকে কলেজে যেতে পারি নাই। আর আজকে তুই কলেজে গেছিস নাকি বিয়ের প্রথম দিন কলেজে চলে গেলি বউকে নিয়ে? হ্যাঁ, নতুন কলেজ, সবাই তো এখানে আছে, সবার সাথে কত মজা করলাম। তুই চলে আয়, সবার সাথে মজা করলে তোর জ্বর চলে যাবে। না রে, আমি আজকে আর কলেজে যাব না, কালকে একবারে যাব। আচ্ছা, তুই তাহলে ক্লাস কর, আর কি কি পড়াই ওইগুলো আমাকে দিয়ে দিস। ঠিক আছে, দিয়ে দিব নে। আকাশ খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। অন্যদিকে সোনালি সবার সাথে বসে কথা বলতেছে। এমন সময় ফারজানা সোনালির কানের কাছে গিয়ে বলতে লাগলো, অনেকক্ষণ ধরে দেখতেছি তুই গভীর মনোযোগ দিয়ে কি যেন ভাবতেছিস। আকাশের কথা ভাবতেছিস নাকি? সুমন ভাইয়া তো বলল তার নাকি জ্বর এসেছে। আরে আমি এই ছেলের কথা ভাবতে যাব কেন? আমি অন্য একটা কথা চিন্তা করতেছি। ওই ছেলের কথা চিন্তা করতেছি না। সব সময় শুধু আজেরা কথা বলিস তুই। হ্যাঁ, আমি তো সবসময় আজাইরা কথা বলি, তার জন্য তো আমি সবার প্রিয়, না হলে কি সবার প্রিয় হতে পারতাম? আজকে আর মনে হয় না ক্লাস হবে, কারণ কলেজে নতুন স্টুডেন্ট এসেছে, স্যার ম্যাডামরা কথা বলবে তাদের সাথে। আমি বাসায় চলে যাই। তুই চলে গেলে আমি এখানে থেকে কি করব? কবিতাও আজকে আসে নাই, সে আসলে তো থাকতে পারতাম। চল, আমিও চলে যাব বাসায়। এই বলে দুই বান্ধবী চলে গেল দুজনে বাড়িতে। বিকেলবেলা আকাশ কিছুটা সুস্থ হতেই চলে আসলো কলেজ মাঠে। এসে দেখে সবাই বসে বসে আড্ডা দিতেছে। আড্ডা দেওয়া শেষ হতেই আকাশ চলে যেতে যাবে, এমন সময় পিছন থেকে কে যেন আকাশকে ডাকতে লাগলো। আকাশ পিছন ফিরতেই দেখতে পেল সোনালি এবং তার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে আকাশ মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, এই মেয়েটা আমাকে এখন ডাকতেছে কেন? তাও আবার ফুচকার দোকানের সামনে থেকে। নিশ্চয়ই আমাকে বলবে ফুচকা খাওয়ানোর জন্য। এমনিতেই তো টাকা নেই আমার পকেটে, তাদেরকে আবার ফুচকা খাওয়াবো কিভাবে? যাই, আগে গিয়ে একবার দেখে আসি কি বলে তারা। এই বলে আকাশ চলে আসলো তাদের কাছে। এসে দেখে তারা সবাই বসে বসে ফুচকা খাইতেছে। সোনালি আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে মিস্টার আকাশ, আমাদেরকে ফুচকা না খাইয়ে চলে যেতেছেন। আমরা আপনার কাছ থেকে ফুচকা খাবো বলে আমাদের দেখেও না দেখার ভান করে চলে যেতেছেন। আরে না আপু, আমি সত্যি আপনাদেরকে দেখি নাই, দেখলে নিশ্চয়ই আপনাদের কাছে আসতাম, আপনাদের কাছ থেকে ফুচকা খাইতাম। ও আচ্ছা, যেহেতু দেখেন নাই তাহলে এখন তো দেখেছেন। আমাদেরকে ফুচকা খাওয়ান আপনার টাকা দিয়ে, আর আমরা এখন যত টাকার ফুচকা খেয়েছি সবগুলোর টাকা আপনি দিয়ে দিবেন একসাথে। আপনাদের ফুচকা টাকা আমি দিতে যাব কেন? আপনারা কে হন আমার যে আমি আপনাদের ফুচকার টাকা দিতে যাব? আপনাদের বান্ধবীর জামাই আছে, তাকে গিয়ে বলেন টাকা দেওয়ার জন্য। আমাদের বান্ধবীকে আপনার ফ্রেন্ড বিয়ে করেছে, এটার জন্যই তো আপনাকে টাকা দিতে হবে। আর দরকার পড়লে আমাদের কাছ থেকে একটা বান্ধবী না হয় আপনাকে দিয়ে দিব, যাতে আপনি বিয়ে করে ঘর সংসার করতে পারেন। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। যদি মরতে চাইতাম তাহলে কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরতে পারতাম, আপনাদের কাছে এসে বলতাম না মরার জন্য। এ বলে আকাশ ওইখান থেকে চলে আসলো। এটা দেখে ফারজানা সোনালিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সোনালি, ছেলেটাকে তো ভেবেছিলাম বলদ হবে, কিন্তু এখন তো দেখি ছেলেটা খুবই চালাক। তার কথার ফাঁদে আমাদেরকে ফেলে দিয়ে সে নিজে পালিয়ে গেছে। হ্যাঁ, আমিও তো তাই দেখতেছি। সে আমাদেরকে বিপদে ফেলে চলে গেছে। যাক, কোথায় যাবে সে? বড়জোর এক সপ্তাহ আমাদের কাছ থেকে দূরে থাকবে, পরে তো আমাদের কাছেই আসতে হবে, আমাদের সাথেই কথা বলতে হবে। হ্যাঁ, এখন যেহেতু সে আমাদের সাথে কথা বলে নাই, পরে না হয় তাকে দেখে নেওয়া যাবে। এখন তাহলে ফুচকা খা। ওরা সবাই এইসব কথা বলতেছে। অন্যদিকে আকাশ হেঁটে হেঁটে বাড়িতে যাইতেছে। তার মনে মনে বিড়বিড় করতেছে, যাক,
অবশেষে তাদের হাত থেকে বেঁচে ফিরলাম, না হলে তো মান সম্মান হারিয়ে যেত সব। এমনিতেই পকেটে টাকা ছিল না, আবার তাদের সামনে টাকা না বের করতে পারলে তো সম্মানের 12টা বেজে যেত। এইসব ভাবতে ভাবতে আকাশ চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার বোন বর্ষা এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কি রে আকাশ, তুই শরীরের জ্বর নিয়ে বাহিরে ঘুরতে গিয়েছিস কেন? তোকে না বলেছি বাসায় থাকার জন্য? আপু আমি এখন কিছুটা সুস্থ আছি, এটার জন্য আর কি বাহিরে গিয়েছিলাম, আর সুমন ফোন দিয়েছিল। তাই বলে তুই আমাকে না বলে বাহিরে চলে যাবি? যদি তুই মাথা ঘুরে পড়ে যেতি, হ্যাঁ, তাহলে তোকে বাড়িতে নিয়ে আসতো কে? তোর সাথে তো পরিচিত কেউ ছিল না মনে হয়। আরে আপু তুমি অযথা আমাকে নিয়ে চিন্তা করো, আমার কিছুই হবে না। আমি আমার রুমে গেলাম, যদি পারো তাহলে আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসো। এই বলে আকাশ চলে গেল রুমে। অন্যদিকে বর্ষা রান্নাঘরে এসে আকাশের জন্য কফি বানিয়ে নিয়ে চলে আসলো। দুই ভাই বোন বসে কথা বলতেছে। এমন সময় বর্ষা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোর যদি কখনো মেয়ে পছন্দ থাকে তাহলে তুই আমাকে বলতে পারিস। আমি ওই মেয়ের সাথে কথা বলে এরপর আব্বু আম্মুকে জানাবো। আপু আমার মেয়ে পছন্দ নেই, যদি পছন্দ থাকতো তাহলে সর্বপ্রথম তোমাকে জানাতাম। হ্যাঁ আমি জানি তো, এটার জন্যই তো তোকে বললাম, যদি পছন্দ থাকে তাহলে আমাকে জানাবি সবার আগে। আচ্ছা আপু, যদি কখনো কাউকে পছন্দ হয় তাহলে তোমাকে জানাবো। দুই ভাই বোন কথা বলা শেষ করে বর্ষা চলে গেল তার রুমে। অন্যদিকে সোনালীর বাসায় আসতেই তার আম্মু বলতে লাগলো, কি রে সোনালি, তোকে এতবার করে বারণ করলাম তুই একা একা বাড়ির বাইরে যাবি না। এখনকার দিনকান ভালো না, তবুও তুই একা একা বাইরে চলে যাস কেন? আরে আম্মু, কিছুই হবে না। আমি কি একা একা ঘোরাফেরা করি নাকি? আমার সাথে তো আমার বন্ধু বান্ধবীরাও ঘোরাফেরা করে। তারা থাকতে আমার আবার কিসের বিপদ হবে বলো? তবুও তারা থাকুক বা না থাকুক, একা একা বাড়ির বাইরে বের হবি না, এই বলে দিলাম। আর তোর আব্বু তোকে কি যেন বলবে, তুই ফ্রেশ হয়ে নিচে আয়। আমাকে আবার আব্বু কি বলবে? এসব ভাবতে ভাবতে সোনালী চলে আসলো সোফায়, বসে টিভি দেখতে লাগলো। এমন সময় তার আব্বু এসে তার পাশে বসে বলতে লাগলো, সোনালি, তোকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলা হয়ে উঠতেছে না। আমি তোর জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছি। তোর যদি কাউকে পছন্দ থাকে তাহলে বলতে পারিস। আব্বু, আমি তোমাকে আগে থেকেই বলেছি আমি এখন বিয়ে করব না। যেই সময় আমি আমার মনের মতো ছেলে খুঁজে পাবো তখন আমি জানাবো। মারে, তোর বয়স হয়ে যাইতেছে, এখন যদি বিয়ে না দিই তাহলে তো পরে সমস্যা হবে। বিয়ের পর না হয় তুই তোর জামাইকে বলে এরপর লেখাপড়া করবি। আব্বু, আমি আর 2 বছর পড়ালেখা করলে ভালো একটা চাকরি করতে পারবো, বা আমাদের অফিস আছে, আমাদের অফিসে জব করতে পারবো। প্লিজ আব্বু, তুমি আমার কথা মেনে নাও, এখন কোনো ছেলে দেখো না। ঠিক আছে, যা তোর কথা মেনে নিলাম। এখন আর আমি ছেলে দেখবো না, তোর পছন্দ হলে আমাকে বলিস। ধন্যবাদ আব্বু। সোনালী তার আব্বুকে জড়িয়ে ধরে টিভি দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর সোনালী চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকিং করতেছে। এমন সময় আকাশের আইডিটা খুঁজে পেল। কি যেন মনে করে আকাশের আইডির ভিতরে ঢুকে আকাশের পোস্টগুলো দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ দেখার পর সোনালী মনে মনে বলতে লাগলো, এই পিচ্চিকে যত দেখতেছি ততই আমি মুগ্ধ হচ্ছি। এই পিচ্চি যে এতটা রোমান্টিক তা আগে জানতাম না। এই পিচ্চির জন্য কত মেয়ে পাগল হয়ে আছে। অবশেষে কিনা এই পিচ্চি আমাকেও পাগল বানিয়ে ফেলেছে তার প্রতি। দেখি পিচ্চিকে একটা মেসেজ দেই, যদি রিপ্লাই পাই তাহলে তার সাথে কথা বলবো। যেই ভাবা সেই কাজ। সোনালী মেসেজ দিতেই ওপাশ থেকে আকাশের রিপ্লাই আসলো, কারণ আকাশ ওই সময় ফেসবুকিং করছিল। আকাশের রিপ্লাই দেখে সোনালী কিছুটা খুশি হয়ে আরো কয়েকটা মেসেজ দিল, কিন্তু সোনালী মেসেজ ইগনোর করে আকাশ অন্যান্য মেয়েদের মেসেজের রিপ্লাই দিতে লাগলো। দীর্ঘ 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু কোনো রিপ্লাই আসলো না। আকাশ এখনো লাইনে। এটা দেখে সোনালী মনে মনে বলতে লাগলো, এই পিচ্চিটা এত রোমান্টিক বলে এত মেয়ে তার সাথে কথা বলার জন্য পাগল হয়ে আছে। এটা তো মানতে পারতেছি না। যে করেই হোক এই পিচ্চিকে আমার লাগবে, একদিনের জন্য হলেও এই পিচ্চিকে আমার লাগবে। এইসব বলতে বলতে সোনালী কখন যে ঘুমিয়ে গেছে টের পেল না। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। পরের দিন সকালে আকাশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে তার আপুর সাথে চলে আসলো। নিচে খাওয়া দাওয়া করে আবারও রুমে এসে কলেজের জন্য রেডি হয়ে কলেজে যেতে লাগলো।
বেশ কিছুক্ষণ পর দুজন চলে আসলো কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় পিছন থেকে বর্ষাকে ডেকে উঠল তার বান্ধবী। কিরে বর্ষা, অবশেষে কিনা তুই একটা পিচ্চিকে নিয়ে কলেজের ভিতরে প্রবেশ করলি? বাহ, তোর সাথে তো পিচ্চিকে মানিয়েছে, এবং তোর মুখের সাথে পিচ্চির ফেস কেমন যেন মিল আছে। হাফসা, তোকে সাবধান করে দিলাম, আমার পিচ্ছি ভাইয়ের দিকে কিন্তু নজর দিবি না। নজর দিলে কিন্তু তোর খবর আছে। ও আচ্ছা, এটা তোর পিচ্চি ভাই, তাহলে তো নজর দিতেই হয়। দেখতে তো একদম কিউটের ডিব্বার মতো। এই বলে হাফসা যেই আকাশের গলা টিপে দিতে যাবে এমন সময় কোথা থেকে যেন সোনালি এসে হাফসার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, হাফসা আপু, আপনাকে ওই পাশ থেকে একটা ভাইয়া ডাক দিয়েছে, বলেছে যে যাওয়ার জন্য। সোনালি, তুমি আর একটু দেরিতে আসতে পারলে না? তাহলে তো আমি এই পিচ্চি কিউট ছেলেটাকে একটু আদর করতে পারতাম। ইস, মিস হয়ে গেল। হাফসা ওইখান থেকে চলে আসলো অন্য পাশে। এদিকে সোনালি আকাশের দিকে একবার তাকিয়ে চুপচাপ ওইখান থেকে চলে আসলো। এই জিনিসটা বর্ষা খেয়াল করলো। আকাশকে উদ্দেশ্য করে বর্ষা বলতে লাগলো, আকাশ, এটাই কি সেই মেয়ে তোকে চড় মেরেছে? হ্যাঁ আপু, এটি সেই মেয়ে, কিন্তু হঠাৎ এইরকম করলো কেন বুঝতে পারলাম না। তোমার বান্ধবী তো আমার গাল টিপে দেওয়ার জন্য তো মনে হয় আসছিল, কিন্তু উনি কোথায় থেকে এসে হাজির হলো? আমিও তো এটাই বুঝলাম না, মেয়েটা কোথা থেকে হাজির হলো। এসব বলতেছে বর্ষা আকাশকে। এমন সময় সুমন এসে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে শালা, বোনের সাথে এসেছিস, বোনের সাথে সারাদিন থাকবি নাকি? চল আমার সাথে ওইদিকে যাই, সবাই ওইদিকে বসে আছে, তুই এসেছিস বলেই তোকে নিয়ে যেতে এসেছে। ঠিক আছে চলো তাহলে। আর আপু, তুমি কলেজ থেকে যাওয়ার সময় আমাকে ফোন দিবে, কিন্তু আমিও তোমার সাথে চলে যাব বাসায়। ঠিক আছে, আমি যখন কলেজ থেকে যাব তোকে না হয় ফোন দিব, তুই তাহলে চলে আসবি আমার সাথে। এই বলে বর্ষা ওইখান থেকে চলে গেল। এইদিকে আকাশ সুমনের সাথে চলে আসলো সবার কাছে। সবার সামনে বসে পড়ল দুজন। দূর থেকে সোনালি আকাশের দিকে তাকিয়ে আছে। এইটা সুমন খেয়াল করলো আর আকাশের কানে কানে বলতে লাগলো, আকাশ, একটা জিনিস খেয়াল করেছিস? তোর দিকে সে কখন থেকে একটা মেয়ে তাকিয়ে আছে। আমার তো মনে হচ্ছে মেয়েটা তোকে ভালোবেসে ফেলেছে। আমি জানি তুই কার কথা বলতেছিস, ওই মেয়েটার কথা বলতেছিস না? নাম কি যেন? ও মনে পড়েছে, সোনালি। হ্যাঁ, আমি ওই মেয়েটার কথা বলতেছি। সেই কখন থেকে দেখতেছি তোর দিকে তাকিয়ে আছে, একবারও চোখের পলক ফেলতেছে না। মনে হয় তোকে ভালোবেসে ফেলেছে। ভাই, আমি বুঝি না সব মেয়েরা আমার জন্য এইরকম ভাবে পাগল হয়ে থাকে কেন বলতো? আমি তো সব সময় মেয়েদের কাছ থেকে দূরে থাকতে চাই, কিন্তু মেয়েরা সব সময় আমার কাছে আসতে চায়। আমার এসব একদম ভালো লাগে না। আরে শালা, কয়েকদিন প্রেম কর, দেখবি এইসব শুধু বারবার তোর মাথায় ঘুরবে। কখন মেয়েটার কাছে যাবি, মেয়েটার হাতে হাত রেখে ঘোরাঘুরি করবি, সব কিছু। হয়েছে, আর আমাকে কিছু বলতে হবে না। আমি এসব প্রেম করতে পারবো না, ডাইরেক্ট বিয়ে করব। এরপর বউয়ের সাথে প্রেম করব। ঠিক আছে, তোর ইচ্ছা। আমরা কি আর তোর ইচ্ছার বিরুদ্ধে যেতে পারি নাকি? আমরা কখনো তোর ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবো না। এই সবাই চল ক্লাসে যাই, স্যার মনে হয় ক্লাস করাচ্ছে। আমরা নতুন স্যার আমাদের সাথে পরিচিত হবে কালকে বলেছিলেন। চল তাড়াতাড়ি যাওয়া যাক ক্লাসের দিকে। এই বলে সুমন সবাইকে নিয়ে চলে আসলো ক্লাসরুমে। কয়েকটা ক্লাস শেষ করে বাইরে এসে সবাই বসে আড্ডা দিতেছে। এমন সময় সোনালি এসে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, তুমি একটু আমার সাথে আসো তো। কি ব্যাপার আপু, আপনি হঠাৎ আকাশকে ডাকতেছেন? কিছু তো একটা গড়বড় আছে। যা বলার এখানেই বলেন, আকাশ কোথাও যাবে না। আরে তেমন কিছু না, আকাশের সাথে পার্সোনাল কিছু কথা আছে, আপনি আকাশকে বলেন আমার সাথে আসার জন্য। দুলা ভাই, আপনি আকাশকে বলেন আমাদের সাথে যাওয়ার জন্য। আমরা তো আছি, যদি সোনালি আকাশকে কিছু করার চেষ্টা করে তাহলে আমরা আকাশকে বাঁচাবো। আকাশ গিয়ে দেখায় তো ওই মেয়েগুলো তোকে কি বলার চেষ্টা করতেছে। আকাশ সোনালি এবং ফারজানার সাথে চলে আসলো কলেজের লেকের পাড়ে। তিনজন দাঁড়িয়ে আছে। এমন সময় পিছন থেকে বর্ষা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে আকাশ, তুই ওদের সাথে এখানে কি করছিস? তোর বন্ধু বান্ধব ওইখানে বসে আড্ডা দিচ্ছে, আর তুই এই দুইজন মেয়ের সাথে এখানে কি করিস? আপু, উনি কি যেন আমাকে বলবে, এটার জন্য আমি এখানে এসেছিলাম। ওনার কথা বলা শেষ হয়ে গেলে আমি আবার
চলে যাব এখান থেকে। সোনালি আপু, আপনি যা বলার তাড়াতাড়ি বলেন। বর্ষা ওইখান থেকে চলে যেতেই সোনালি আকাশের গালে ঠাস করে চর মেরে দিল। এটা দেখে ফারজানা অবাক হয়ে তাকে বলতে লাগলো, কি রে সোনালি, তুই না বললি আকাশকে কিছু করবি না, তাহলে এখন চর মারলি কেন? আকাশ, সোনালি যেহেতু তোমার গালে চর মারছে, তুমিও তার গালে চর মারো। সে অপরাধ করেছে, এটার জন্য আমি মারছি। সে আমাকে আপু বললো কেন? আমি কি তার আপু লাগি নাকি? এই কুত্তা, আমি কি তোর আপু লাগি? আমাকে আপু বললি কেন? আপনি তো অপরিচিত একটা মেয়ে, আপনাকে আপু ডাকবো না তো খালাম্মা ডাকবো নাকি? সোনালি আকাশকে আবারও চর মারতে যাবে, এমন সময় ফারজানা সোনালির হাত ধরে ফেল। আকাশ সোনালির গায়ে চর মারতে যাবে, কিন্তু চর না মেরে সোনালির ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে একটু জোরে কামড় দিয়ে ওইখান থেকে দৌড়ে পালিয়ে গেল তার বন্ধু বান্ধবের কাছে। আকাশ সুমনের কাছে যেতেই সুমন বলতে লাগলো, কিরে আকাশ, তুই এইভাবে ওই দিক থেকে দৌড়ে আসলি কেন? সোনালি কিছু করেছে নাকি তোকে? আর বলিস না, আমি তোকে গতকালকে বললাম না এই মেয়েটা আমার গালে চর মারছে, আবার আজকে এখন আবার চর মারছে। মন তো চাইছিল তাকে দুই একটা নাকে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দেওয়ার জন্য। আরে শালা, এত রাগান্বিত তো হলে চলবে না। আগে বল, তুই কি এমন করেছিস যে সোনালি রেগে তোর গালে চর মারছে? তার আগে এটা বল, তোর ঠোঁটে তো লিপস্টিক ছিল না, লিপস্টিক কোথা থেকে আসলো? আকাশ তাড়াতাড়ি করে তার পকেট থেকে ফোনটা বের করে তার মুখের সামনে ধরতেই দেখতে পেল তার মুখে লিপস্টিকের দাগ লেগে আছে। এটা দেখে আকাশ আমতা করতে লাগলো আর বলতে লাগলো, আরে কোথায় থেকে যেন লেগে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি কোথা থেকে লেগেছে। সোনালির ঠোঁট থেকে লেগেছে হয়তো, না হলে তো এতক্ষণ তোর ঠোঁটে আমরা কেউ লিপস্টিক দেখি নাই। ওই তো সোনালি আসতেছে। আকাশ সোনালীকে দেখে ওইখান থেকে দৌড়ে পালিয়ে চলে গেল বাসায়। সোনালী সুমনের কাছে এসে বলতে লাগলো, দুলা ভাই, আকাশ কোথায় গেছে? আকাশ কোথায় গেছে এটা তো আমরা বলতে পারতেছি না, সে তো এখানে আসে নাই। এখানে আসলে তো আমরা সবাই দেখতে পারতাম। দুলা ভাই, আপনি মিথ্যা কথা বলছেন কেন? আকাশ তো বাড়ির দিকে পালিয়ে গেছে, আর সে সর্বপ্রথম এখানে এসেছিল। রানীর মুখে এই কথা শুনে পাশ থেকে তার বান্ধবী তার পায়ে একটা চিমটি কেটে চুপ থাকতে বলল, কিন্তু রানী তো পটর করে সব সময় তার মুখে কোনো কিছুই আটকে না। রানী আবারও বলতে লাগলো, তুই আবার আমাকে চিমটি মারলি কেন? আর ইশারা করে কি বুঝাচ্ছিস চুপ থাকার জন্য? আমি কেন তোকে চুপ থাকতে বলছি এটা তুই বুঝতে পারিস নাই? সোনালি আপু, আকাশ বাসায় চলে গেছে। সে এখানে এসেছিল, পরে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেছে। তোমাদের মধ্যে থেকে আকাশদের বাসা কে চিনে? একটু আমার সাথে আসো তো, আমি আকাশদের বাসায় যাব। আকাশের সাথে জরুরি কথা আছে। এইখান থেকে তো সবাই আকাশের বাসা ছেড়ে, কিন্তু এখন কেউ যেতে পারবে না, কারণ স্যার বলেছে তার সাথে দেখা করার জন্য। আমরা সবাই স্যারের সাথে দেখা করব এখন গিয়ে। আমি আপনাকে বাসার ঠিকানা দিয়ে যেতেছি, আপনি চলে যান একটা রিক্সা নিয়ে। এ বলে সুমন সবাইকে নিয়ে ওইখান থেকে চলে আসলো স্যারের কাছে। এইদিকে সোনালী ফারজানাকে নিয়ে চলে আসলো কলেজের বাইরে। একটা রিক্সা দাঁড় করিয়ে রিক্সায় উঠে পড়তে ফারজানা বলতে লাগলো, সোনালি, এটা কিন্তু একদম ঠিক কাজ করতেছিস না। তুই তো ছেলেটাকে ভালোবাসিস, আর ছেলেটা তোর ঠোঁটে লিপ কিস করেছে। এটা তো আনন্দের বিষয়, তুই প্লিজ এটা করিস না। আমার কাছ থেকে অনুমতি না নিয়ে সে আমার ঠোঁট স্পর্শ করেছে, এটার জন্য তো তাকে শাস্তি পেতে হবে। আমি তাকে শাস্তি দিয়েই ছাড়বো। তুই যদি আমার সাথে যেতে চাস তাহলে যাবি, আর যেতে না চাইলে যাবি না, এখানেই নেমে যা। ফারজানা চুপচাপ সোনালীর সাথে চলে আসলো আকাশদের বাসার সামনে। কলিং বেল দিতেই আকাশের আম্মু সে দরজা খুলে দিল। সোনালী এবং ফারজানাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা কারা আর এখানে এসেছো কেন? আন্টি, আমরা দুজন হচ্ছে আকাশের বেস্ট ফ্রেন্ড। সে কলেজে নতুন ভর্তি হয়েছে তো আমাদেরকে না বলে বাসায় চলে এসেছে। তার ব্যাগের ভেতরে আমাদের গুরুত্বপূর্ণ কিছু খাতা আছে, ওইগুলো নেওয়ার জন্য এসেছি। আকাশের রুমটা কোথায় আমাদেরকে একটু দেখিয়ে দিতে পারবেন? আমরা গিয়ে নিয়ে আসতে পারতাম। ওই যে উপরের ডান পাশের রুমটা হচ্ছে আকাশের। সে একটু আগে বাসায় এসেছে। গিয়ে তোমাদের খাতাগুলো নিয়ে আসো, আমি তোমাদের জন্য চা বানিয়ে আনতেছি। আমরা চা খাবো না, আমরা চলে যাব। অন্যদিন এসে এরপর না হয় চা খাবো। সোনালি, তুই যা, আমি এখানে বসে আছি, আন্টির সাথে কথা বলি। ঠিক আছে,
তুই কথা বল, আমি আসতেছি উপর থেকে। এই বলে সোনালি চলে আসলো আকাশের রুমের সামনে। দরজায় ঠকঠক করতেই আকাশ দরজাটা খুলে দিতেই সোনালি চট করে ভিতরে ঢুকে গেল। সোনালিকে দেখে আকাশ ভয় পেয়ে বলতে লাগলো, সরি, আমি আর কখনো আপনার ঠোঁটে স্পর্শ করব না। এই আমি কানে ধরতেছি, প্লিজ আমাকে মাফ করে দেন। তুই আমার ঠোঁট স্পর্শ করেছিস, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু তুই আলতো করে চুমু দিয়ে কেন দৌড়ে চলে আসলি? ভালো করে লিপ কিস করতি তাহলে তো কিছু করতাম না। এখন ভালোভাবে লিপ কিস করবি, আমি এখান থেকে চলে যাব। এই বলে সোনালি আকাশের রুমে দরজাটা লাগিয়ে দিয়ে আকাশকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর সোনালি আকাশকে ছেড়ে দিতে যাবে, কিন্তু আকাশ আরও শক্ত করে সোনালির ঠোঁট জোড়া চুষে চুষে খাইতেছে। আরও 4 থেকে 5 মিনিট এভাবে যাওয়ার পর সোনালি আকাশকে ধাক্কা দিয়ে ছেড়ে দিল আর বলতে লাগলো, বাহ, তুই তো দেখি অনেক রোমান্টিক। তোর ফেসবুক আইডির নাম কি আর তোর ফোন নাম্বার দে, রাতে আমি ফোন দিব তোকে। আমার ফেসবুক আইডি নেই। আমি ফোন চালাই, কিন্তু আমার ফোনে কোনো সিম নেই। ও আচ্ছা, তোর ফোনে কোনো সিম নাই তাই না? আবার কানের নিচে 2টা লাগিয়ে দিব নাকি? 2টা লাগিয়ে দিলে সুসুর করে তোর ফোন নাম্বারটা দিয়ে দিবি। 01827183613, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। তবে রাত 10টার পরে আমাকে ফোন দিতে পারবেন না। রাত 10টার পরে আমি ঘুমিয়ে যাই। যদি ফোন দিতে হয় তাহলে 9টা থেকে 9:30টার মধ্যে ফোন দিবেন। তুই রাত কয়টার সময় ঘুমাস এটা আমি খুব ভালো করেই জানি। আজকে গেলাম, কালকে কলেজে তাড়াতাড়ি চলে আসবি, তোর সাথে জরুরি কথা আছে। কলেজে গিয়ে সর্বপ্রথম আমার সাথে দেখা করবি। ঠিক আছে, যদি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি তাহলে আপনার সাথে গিয়ে দেখা করব। সোনালি আকাশের চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব থেকে ওইখান থেকে চলে আসলো নিচে। আকাশের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো তাদের বাসায়। এদিকে আকাশ ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে সে লিপ কিসের মুহূর্তটা ভেসে উঠল তার সামনে। আকাশ চোখ বন্ধ করে সে লিপ কিসের দৃশ্যটা অনুভব করতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, ইস, এই মেয়ে যদি আমার বউ হতো তাহলে তো কত আদর করতাম এই মেয়েকে। কত রোমান্টিক এই মেয়েটা। আর কয়েকটা মাস যাক, দেখি আম্মা আব্বুকে বলে যদি পারি তাহলে বিয়ে করব এই মেয়েকেই। কিন্তু মেয়েটা এইসব কি বলে গেল? আমি কয়টা বাজে ঘুমাই এটা সে কিভাবে জানে? আমার ঘরে কি গুপ্ত ক্যামেরা লাগিয়ে দিয়ে গেছে নাকি? এই বলে আকাশ বিছানা থেকে লাফ দিয়ে উঠে খাঁচার নিচে টেবিলের উপরে এবং বিভিন্ন জায়গায় খুঁজতে লাগলো। দীর্ঘ 1 ঘন্টা খোঁজাখুঁজি করার পর ও পেল না কোনো কিছু। আকাশ ক্লান্ত হয়ে বিছানায় বসতে তার রুমের ভিতর প্রবেশ করলো বর্ষা আর বলতে লাগলো, কি রে আকাশ, আম্মু বললো তোর নাকি নতুন বেস্ট ফ্রেন্ড এসেছিল। তুই তো আজকে কলেজে নতুন ভর্তি হয়েছিস, এর মধ্যে আবার তোর নতুন বেস্ট ফ্রেন্ড হলো কখন? আমি তো দেখলাম না, তুই তো সারাদিন বাইরেই ছিলি। আরে আপু, ওই যে ফারজানা আর সোনালি আপু এসেছিল, ওই সোনালি আপু নাকি আমাকে পছন্দ করে এটা বলার জন্য এসেছিল, কিন্তু আমি তাকে উত্তর কোনো কিছুই দেই নাই। এসব 3rd ক্লাস মেয়েদের কথা একদম বিশ্বাস করবি না। এই মেয়েরা যা খুশি তাই করতে পারে। আজকে তোর সাথে রিলেশন করবে, কালকে অন্য ছেলেকে বিয়ে করবে, এটাই তাদের অবস্থা। ঠিক আছে আপু, তুমি যা বলবে তাই হবে। তোমার কথা তো কখনো অবাধ্য হই নাই আর অবাধ্য হব না, এটা তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ, এটা আমি খুব ভালো করেই জানি। তাড়াতাড়ি নিচে আয়, আম্মু চিকেন ফ্রাই করেছে, চিকেন ফ্রাই খাবো দুজন মিলে। আকাশ বর্ষার সাথে চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু চিকেন ফ্রাই রেডি করে টেবিলের উপর রেখে দিয়েছে। 2 ভাই বোন চিকেন ফ্রাই খাইতেছে। এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। বর্ষা আকাশের ফোনটা হাতে নিয়ে দেখে অচেনা নাম্বার। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে সোনালি বলতে লাগলো, হ্যালো আকাশ, কি করো এখন? আপনি যাকে ফোন দিয়েছেন সে এখন চিকেন ফ্রাই খাচ্ছে আর টিভি দেখছে। আপনি কি? আপনার পরিচয়টা দিলে খুব খুশি হব আমি, না হলে 101টা বকা খাওয়ার জন্য রেডি থাকেন। বর্ষা আপু, আমি সোনালি বলতেছি। তুমি সোনালি? তাহলে আকাশের ফোনে ফোন দিয়েছো কেন? তাকে তোমার কি প্রয়োজন সেটা বলো আগে। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আমি আকাশকে ভালোবেসে ফেলেছি, আমি আকাশের সাথে সারা জীবন থাকতে চাই। কেন? আকাশকে ছাড়া কি অন্য কাউকে পেলে না তুমি? আকাশের পিছু করা ছেড়ে দাও, আকাশকে কখনোই পাবে না তুমি। আকাশকে যদি আমি না পাই তাহলে অন্য কেউ আকাশকে পাবে না, এটাই আমার শেষ কথা। এখন ফোন রাখলাম আর আপনাকে শেষবারের মতো বলে দিলাম, আকাশকে যদি অন্য কারোর করার চেষ্টা করেন তাহলে আপনার ভাইকে আমি খুন করব।
এই বলে সোনালি কলটা কেটে দিল। এদিকে বর্ষা হতবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলতেছে, ভাই আকাশ, তোর কপালে কি জানি লেখা আছে রে। এমন একটা মেয়ে তোকে পছন্দ করেছে যে মেয়ে আমাকে থ্রেট দেয়। তার মানে বোঝা যাচ্ছে তোকে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দিতে পারবো না। আমি ওই মেয়েকে দেখে নেব, ওই মেয়ে কিভাবে তোকে আপন করে নেয়। বর্ষা মনে মনে এসব বলতেছে। এমন সময় আকাশ বর্ষাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আপু? কে ফোন দিয়েছিল? আর তুমি এভাবে চুপ হয়ে আছো কেন? কিছু বলতেছো না কেন? সোনালি কল দিয়েছিল। সে বলেছে যে তোকে যদি না পায় তাহলে সে তোকে কারো হতে দেবে না, তোকে নাকি খুন করবে। ও আচ্ছা, তো তুমি কিছু বলতে পারলে না? তুমি তো আমার বড় বোন, তুমি তো আমার ভালো চাও। হ্যাঁ, আমি তোর ভালো চাই, এটার জন্যই তো আমি তাকে কিছুই বললাম না। বলে তো কখন জানি আবার তোকে এসে মেরে চলে যায়। তোর যদি সোনালীকে পছন্দ হয় তাহলে আমাকে বলিস। ওই দজ্জাল মেয়েকে আমার পছন্দ না, তাকে তো আমি বিয়ে করবই না। ওই মেয়েটা তোমার সাথে ফাপড় মারছে, আর আমি ওই মেয়েকে বিয়ে করব কখনোই না। মরে গেলেও বিয়ে করব না আমি ওই মেয়েকে। বিয়ে নিয়ে কথা বলতেছিস তো না দুই ভাই বোন? কারণ আম্মু ভাবতেছি যে আব্বুকে আরেকটা বিয়ে দিব। তুমি তো পুরনো হয়ে গেছো, এটার জন্য নতুন একজনকে আনবো যাতে নতুন নতুন রান্না করে খাওয়াতে পারে। তবে রে দাঁড়া, তোর আব্বুকে আমি বিয়ে করাচ্ছি। বাপ ছেলে দুইটাকে গণধুলাই না দিলে দুইজনে ভালো হবে না। এই বর্ষা, ধর তো আকাশকে। আরে আম্মু, তুমিও কি আকাশের সাথে পাগল হয়েছো নাকি? হ্যাঁ, আকাশ তো তোমার সাথে মজা করে এসব বলেছে, আর তুমি কি না তার সাথে তাল মাতিয়ে দিয়ে ঝগড়া করছো? আম্মু, আমি তোমার সাথে মজা করি, তুমি এটা বোঝো না কেন? তুমি সত্য সত্য ধরে নিয়েছো আমি আব্বুকে আরেকটা বিয়ে দিব। তুমি হচ্ছে আমার লক্ষ্মী আম্মু, আমাদেরকে কত ভালোবাসো। সত্যি করে বলতো, তোরা দুই ভাই বোন কার বিয়ে নিয়ে কথা বলতেছিস? আম্মু, তুমি ওই সময় বললে না দুইটা মেয়ে এসেছিল, ওই দুইটা মেয়ে থেকে একটা মেয়ে আকাশের রুমে গিয়েছিল। ওই মেয়েটা আমাকে থ্রেট দিয়েছে, আকাশকে যদি সে না পায় তাহলে অন্য কোনো মেয়ে নাকি তাকে পাবে না। এটার জন্য আকাশের সাথে একটু কথা বলছিলাম, সে মেয়েটাকে বিয়ে করবে নাকি বিয়ে করবে না। মেয়েটা তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। মেয়েটাকে বিয়ে করবি না কেন তুই? মেয়েটার মধ্যে কোনো সমস্যা আছে নাকি? সমস্যা মানে অনেক বড় সমস্যা আছে। মেয়েটা হচ্ছে একটা মেন্টাল, কিছুদিন আগে পাবনা থেকে পালিয়ে এসেছে। এরপর তার আব্বু আম্মু তাকে নিয়ে যেতে পারে নাই হাসপাতালে। এখন আমার পিছনে লেগেছে, এটার জন্য আমি আপুকে বলছিলাম ওই মেয়েকে বিয়ে করব না। আমি তো শুনেছি পাবনা থেকে যে মেয়েগুলো পালিয়ে আসে ওই মেয়েগুলো নাকি অনেক খারাপ হয়, যখন তখন কিছু করে ফেলতে পারে। আমি তোর কিছু হতে দেব না, মেয়েটা যেটা চায় সেটাই হবে। যদি মেয়েটা বলে তোকে বিয়ে করবে তাহলে মেয়েটার সাথে তোর বিয়ে দেবো আমরা। আম্মু, আমি বিয়ে করব না ওই মেয়েকে। আমি তো বললাম ওই মেয়েটা মেন্টাল, তবু কেন তুমি আমাকে জোর করতেছো ওই মেয়েকে বিয়ে করার জন্য? মেন্টাল মেয়ে আমাদের লাগবে, পরে না হয় তুই ভালোবেসে ঠিক বানিয়ে ফেলবি। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলে অবশ্যই সেই মেয়েটা একদম ঠিক হয়ে যায়। ও আচ্ছা, তাহলে এই বুদ্ধি তুমি করতেছো, আমাকে ওই মেয়ের সাথে বিয়ে দিবেই? হ্যাঁ, ওই মেয়েকে তোর সাথে বিয়ে দেবই। ঠিক আছে, আমাকে বিয়ে দিয়ে দাও, পরে মেয়েটাকে এই বাড়িতে এনে আমি পালিয়ে যাব। তখন দেখবো তোমরা ওই মেয়েকে কিভাবে রাখো। আকাশ ভাই, তুই ভুলেও এই কাজ করিস না। তুই বিয়ের আগে পালিয়ে যা, বিয়ের আগে পালিয়ে না গেলে ওই মেয়ে তোর জীবন চূর্ণ বিচূর্ণ করে দেবে। হ্যাঁ আপু, আমি জানি ওই মেয়ে আমার জীবন চূর্ণ বিচূর্ণ করে দিবে, কিন্তু আমিও ওই মেয়ের জীবন চূর্ণ বিচূর্ণ করে দিতে চাই। ওই মেয়ে আমাকে দুইটা চর মারছে, এটার শাস্তি তো তাকে পেতেই হবে। কিভাবে শাস্তি দেওয়া যায় একটু বলো তো আমাকে। আম্মুর সামনে বলা যাবে না, চল আমরা তোর রুমে যাই, এরপর না হয় গিয়ে ভালো একটা প্ল্যান করব। দুই ভাই বোন চলে আসলো রুমে। বর্ষা দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় এসে বসে পড়লো। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেয়েটার কথা শুনে তো মনে হচ্ছে মেয়েটা তোকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। মেয়েটাকে দেখিয়ে দেখিয়ে তুই অন্য একটা মেয়ের সাথে বা তোর বান্ধবীর সাথে প্রেম করবি। পরে যদি আপু ওই সোনালি আমার বান্ধবীকে মারধর করে তখন আমি কি করব? আমার বান্ধবীরা তো এমনিতেই ভয় পাবে যদি এই কথা শুনে। তুই একটা ছেলে হয়েছিস, একটা মেয়ে পটাতে পারিস না? একটা মেয়ে পটাতে পারলেই তো হয়ে যায়। ওই সোনালি মেয়েটা তোর কাছ থেকে দূরে চলে যাবে, এত চিন্তা ভাবনা করছিস কেন? ঠিক আছে আপু, আমি দেখতেছি
এখন তুমি তোমার রুমে যাও, আমি দেখি কোনো একটা মেয়ে ব্যবস্থা করা যায় কি না। বর্ষা চলে গেল তার রুমে। এদিকে আকাশ ফেসবুকে প্রবেশ করতে সোনালির আইডি থেকে মেসেজ আসলো। আকাশ সোনালির আইডিটা খুব ভালোভাবে চেক করে দেখে তাদের এলাকার মেয়ে এটা। আকাশ মেসেজের রিপ্লাই দিতে লাগলো। বেশ কিছুক্ষণ রিপ্লাই দেওয়ার পর আকাশ ডাইরেক্ট বলতে লাগলো, আপু, আপনি কি আমার সাথে রিলেশন করবেন? আসলে আমাকে একটা সিনিয়র মেয়ে অনেক দিন ধরে বিরক্ত করতেছে, তো তাকে আমি সারানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু সে আমাকে ছাড়তেছে না। আপনি যান, আপনি যদি আমার সাথে রিলেশন করেন তাহলে ওই মেয়েটা চলে যাবে আমার জীবন থেকে। হ্যাঁ, রিলেশন করতে পারবো, তবে আমার মুখ দেখতে পারবেন না। আমার সাথে দেখা করতে পারবেন, কিন্তু আমার মুখ দেখতে পারবেন না। এবং আমাকে বিয়ে করতে হবে। যদি করতে রাজি থাকেন তাহলে আমি আপনার সাথে রিলেশন করব। আপনি দেখতে কেমন, খারাপ নাকি ভালো, এসব কি আমাকে দেখতে হবে না, নাকি হুট করে বিয়ে করে ফেললেই হলো নাকি? তাহলে আপনি যে আমাকে হুট করে বললেন আপনার সাথে রিলেশনে যাওয়ার জন্য, আমারও তো দেখার প্রয়োজন আছে আপনাকে, নাকি শুধু আপনি আমাকে দেখবেন? আকাশ সোনালির কথায় পুরো ফেঁসে গেল। কি বলবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর আকাশ মেসেজ করে বলল, ঠিক আছে, আমি আপনাকে দেখব না। আর আপনি কালকে এএমবি কলেজে চলে আসবেন। এখানে আপনার জন্য আমার দেখা হবে। কাল একটা বোরকা পরে আসবেন। ঠিক আছে, আমি কাল একটা বোরকা পরে আসবো, মুখে কালো মাস্ক পরা থাকবে, গেটের সামনে দাঁড়িয়ে থাকবো আমি। ঠিক আছে, আপনি আসেন, আমি আপনার সাথে দেখা করব। আজকের মতো তাহলে এখানে বন্ধ করলাম। এ বলে আকাশ অফলাইন হয়ে গেল। এইদিকে সোনালি চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু সোফায় বসে আছে। তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমার 5,000 টাকা লাগবে, আমি একটা বোরকা কিনবো, আমাকে এক্ষুনি 5,000 টাকা দাও। তোর ডয়ারের ভিতরে তো বোরকার অভাব নেই, তাহলে তুই আবার কোন বোরকা কিনতে যাবি? এত বোরকা দিয়ে কি করবি তুই? তোর কত বোরকা আমি কত মেয়েকে দিয়ে দিলাম। আর বোরকা কিনবো না, আজকেই শেষ কিনবো, তুমি প্লিজ আমাকে 5,000 টাকা দাও। আমার রুমে গিয়ে দেখবি বালিশের নিচে চাবিটা রাখা আছে, চাবিটা নিয়ে ড্রয়ারের ভিতর থেকে 5,000 টাকা নিবি, এর 1 টাকাও বেশি নিবি না। ঠিক আছে আম্মু, 5,000 টাকার 1 টাকাও বেশি নিব না। এই বলে সোনালি ওইখান থেকে চলে আসলো উপরে। বালিশের নিচ থেকে চাবিটা নিয়ে ডয়টা খুলে 5,000 টাকা নিয়ে সোজা চলে আসলো নিচে। তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো শপিংয়ে। কালো একটা বোরকা কিনে নিয়ে চলে আসলো আবার বাসায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় সোনালির আব্বু বলতে লাগলো, সোনালি, এই বছর শেষে তো তোর পড়ালেখা শেষ হবে। বছর শেষের দিকে না হয় তোর জন্য একটা ভালো ছেলে দেখি, যাতে তোর সাথে বিয়ে দিতে পারি। আব্বু, আমি নিজের জন্য ছেলে পছন্দ করে এরপর তোমার সামনে নিয়ে আসবো। তুমি আমার জন্য ছেলে দেখবে না। আমার জন্য ছেলে দেখার প্রয়োজন নেই, অলরেডি আমি একজনকে পছন্দ করেছি। তাহলে ছেলেটার বাড়ির ঠিকানা দে, আর ছেলেটার বাড়িতে গিয়ে তার আব্বু আম্মুর সাথে কথা বলি, তোদের বিয়েটা ফাইনাল করে ফেলি। এখন বিয়ের কথাবার্তা বলার প্রয়োজন নেই, আমি যখন তোমাদেরকে বলবো তখন না হয় তোমরা গিয়ে বিয়ের কথাবার্তা বলে আসবে। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই হবে। এখন তাহলে রুমে যা, গিয়ে ঘুমা, রাত অনেক হয়েছে, কালকে তো আবার কলেজে যাবি। সোনালি চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতেই দেখতে পেল আকাশের আইডি অ্যাক্টিভ আছে। এটা দেখে সোনালি একটি মেসেজ দিতেই আকাশ সিন করে রেখে দিল, কিন্তু কোনো রিপ্লাই দিল না। আকাশে কোনো রিপ্লাই না পেয়ে সোনালি রেগে গেল আর মনে মনে বলতে লাগলো, কালকে তুই শুধু একবার কলেজে আয়, তারপর তোকে আমি মজা দেখাচ্ছি। অনেক বেশি পেকে গেছিস তাই না? হালকা একটু রোমান্টিক হয়েছিস বলে সব মেয়েদেরকে তোর ইনবক্সে নিয়ে গোতাগুতি করবি, এটা তো আমি হতে দেব না। কালকে তুই একবার কলেজে আয়, এরপর দেখাচ্ছি মজা। এই বলে সোনালি ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সোনালি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলো নিচে। হালকা পাতলা নাস্তা করে রুমে এসে ভালোভাবে রেডি হতে লাগলো। রেডি হয়ে কলেজের দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো কলেজে। সোনালি যেইভাবে বলেছিল ওইভাবে সেজে এসেছে। গেটের সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় পিছন থেকে আকাশ এসে বলতে লাগলো, এক্সকিউজ মি ম্যাডাম, আপনার নাম কি তন্নি? সোনালি পিছনে ফিরতে দেখতে পেল আকাশ দাঁড়িয়ে আছে। আকাশকে উদ্দেশ্য করে সোনালি বলতে লাগলো, হ্যাঁ, আমার নাম তন্নি। চলেন এখন কলেজের ভেতরে যাওয়া যাক। আপনি তো মনে হয় এই কলেজে পড়ালেখা করেন, আর আমিও এই কলেজে লেখাপড়া করি। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো হলো। চলেন আপনাকে আমার বন্ধু বান্ধবদের সাথে পরিচয় করিয়ে দিই।
কি হিসেবে পরিচয় করাবো, বউ হিসেবে নাকি গার্লফ্রেন্ড হিসেবে? এখন আপনি আমাকে আপনার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন, কয়েকদিন যাক, এরপর না হয় বউ হিসেবে পরিচয় করিয়ে দিবেন। ঠিক আছে, চলেন তাহলে যাওয়া যাক। এই বলে আকাশ সোনালীকে নিয়ে নিচে চলে আসলো তার বন্ধু বান্ধবদের কাছে। সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই দেখ, তোদের সবাইকে আমি আজকে দেখিয়ে দিতেছি, এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড তন্নি। তন্নি, ওরা সবাই হচ্ছে আমার বন্ধু। সোনালী আগে থেকে তাদের সবাইকে চিনে। সবার সাথে কথা বলে ওইখান থেকে চলে আসলো 2 তলায়। এসে দেখে ফারজানা একা দাঁড়িয়ে আছে। ফারজানাকে দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার আপু, আপনি একা দাঁড়িয়ে আছেন কেন? আপনার বান্ধবী কোথায়? আপনার বান্ধবীর সাথে আমি আমার গার্লফ্রেন্ডের পরিচয় করিয়ে দিতাম। এই যে আপনার সাথে পরিচয় করিয়ে দিতেছি, এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড তন্নি। ফারজানা অবাক হয়ে তাকিয়ে রইল সোনালীর দিকে। ফারজানাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আকাশ বলতে লাগলো, দেখেছেন তো, আপনার বান্ধবী চাইতে দ্বিগুণ সুন্দরী আমার গার্লফ্রেন্ড। আপনার বান্ধবী আসলে বলে দিবেন যাতে আমার পিছনে ঘুরঘুর না করে। একবার তুমি তোমার গার্লফ্রেন্ডের মুখের দিকে তাকিয়ে দেখো তো, এটা তোমার গার্লফ্রেন্ড নাকি সোনালি? আকাশ তন্নির মুখের দিকে তাকাতেই দেখতে পেল এটা সোনালী। তাড়াতাড়ি করে হাত ছেড়ে দিয়ে যে চলে যেতে যাবে, এমন সময় সোনালী আকাশের হাত শক্ত করে ধরে টানতে টানতে চলে আসলো ক্লাসের ভিতরে। সবাইকে ইশারা করতেই সবাই চলে আসলো বাইরে। আকাশকে দেওয়ালের সাথে ঠ্যাস ধরে বলতে লাগলো, এই কুত্তা, তুই কি বলেছিলি ইনবক্সে আমার সাথে প্রেম করবি, তাই না? হ্যাঁ কর, তা ঠিক আছে, আগে আমার ব্যাপারে জেনে এরপর প্রেম করতি। তুই না জেনে শুনে প্রেম করা শুরু করে দিয়েছিস। আজকে তোর প্রেম আমি বের করতেছি। আর কালকে রাতে তোকে মেসেজ দিলাম, তুই রিপ্লাই দিলি না কেন, এটা আগে বল। আমি তো কালকে রাতে লাইনে ছিলাম না, আপনার সাথে কথা বলা শেষ করে সেই সন্ধেবেলা যে বের হয়েছি, এরপর আর লাইনে ঢুকি নাই। আমার আইডিতে মাঝে মধ্যে সুমন ভাই ঢুকে থাকে। তার মানে কালকে সুমন তোর আইডিতে অ্যাক্টিভ ছিল রাতের বেলা। চল আমার সাথে নিচে, আমি সুমনকে জিজ্ঞেস করব। সে যদি অ্যাক্টিভ থাকে তাহলে তুই বেঁচে যাবি, আর সে যদি বলে অ্যাক্টিভ ছিল না, তাহলে তোর অবস্থা কি করব এটা তুই নিজেও জানিস না। এই বলে সোনালী আকাশকে টানতে টানতে নিয়ে চলে আসলো নিচে। সুমনের সামনে দাঁড়িয়ে আকাশ সুমনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সুমন, কালকে রাতে কি তুমি আকাশের আইডিতে অ্যাক্টিভ ছিলে রাত 12টার পর? না তো, আমি তো তার আইডিতে এখনো ঢুকি না। বিয়ে করেছি, এখন তো বউকে সময় দিতেছি, তার আইডিতে ঢুকবো কি করে? ও আচ্ছা, তোমরা আজকে সন্ধ্যাবেলা চলে আসবে আকাশদের বাসায়। আজকে রাতে আকাশ এবং আমার বিয়ে হবে। সোনালীর মুখে এই কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে সোনালীর দিকে। কি বলবে বুঝে উঠতে পারতেছে না কেউ। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সুমন সোনালীকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, সোনালি, আকাশ এখনো অনেক ছোট, তাকে বিয়ে করলে আইনগত অপরাধ হবে, তখন তোমাকে জেলে যেতে হবে। ধুর মিয়া, এসব কি বলেন? সে একটা ছেলে, তার কোনো সমস্যা নেই, আর তার বয়স এখন 20 চলতেছে। তো এখানে তো আরো কোনো সমস্যা নেই। আর আপনাদেরকে যা যা বলেছিলাম তা তা করবেন, কিন্তু সন্ধ্যাবেলা চলে আসবেন। এই বলে সোনালী আকাশকে টানতে টানতে নিয়ে আবারও চলে আসলো কলেজের পিছনে। আকাশের পকেট থেকে তার ফোনটা বের করে আকাশের আম্মুর ফোন নাম্বারে ফোন দিতে ও পাশ থেকে আকাশের আম্মু ফোন রিসিভ করে বলতে লাগলো, কি রে আকাশ, কি হয়েছে? হঠাৎ এই সময় ফোন দিয়েছিস কেন? তুই না কলেজে গিয়েছিলি? আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মু, আমি আপনার ছেলের বউ বলতেছি। আপনি আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না শুরু করে দেন, রাতের বেলা আমাদের বিয়ে হবে। আমরা চলে আসবো কিন্তু রাতের বেলা। আকাশের সকল বন্ধু বান্ধবরাও থাকবে। ঠিক আছে বৌমা, তুমি যেহেতু বলতেছো তাহলে তো রান্না করতেই হবে। সন্ধ্যাবেলা কিন্তু তোমার আব্বু আম্মুকে নিয়ে চলে আসবে। আমি আকাশের আব্বুকে ফোন দিয়ে বলে দিতেছি বাসায় চলে আসার জন্য। এই বলে আকাশের আম্মু কলটা কেটে দিয়ে আকাশের আব্বুকে ফোন দিয়ে সব কিছু বলে দিল। দীর্ঘ 2 ঘন্টা পর আকাশের আব্বু চলে আসলো বাসায়। আকাশের আম্মু রান্না করতে লাগলো। বর্ষাদার আম্মুর সাথে সাহায্য করতে লাগলো। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকেলে 4টা। সোনালী তার আব্বু আম্মু এবং আকাশের সকল বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসলো আকাশদের বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। সবাইকে একসাথে দেখে বাড়ির ভিতরে নিয়ে আসলো। সোনালীর আব্বু আকাশের আব্বুর সাথে কথা বলতেছে। বিআই সাহেব, সরি, আসলে আমার মেয়েটা একটু তাড়াহুড়ো করে আজকে বিয়ে করে ফেলতেছে তো আপনার ছেলেকে। আমরা এসব কোনো কিছুই জানি না। সে আমাদেরকে বিকালবেলা গিয়ে
তাড়াতাড়ি করে নিয়ে এসেছি। আপনি প্লিজ রাগ করবেন না, তাদের দুজনের বিয়েটা দিয়ে দেন। ঠিক আছে, তাদের দুজনের বিয়েটা তো দিয়ে দিতে পারবো, কিন্তু আমার ছেলে তো এখন কোনো ইনকাম করতেছে না, সে তো পড়ালেখা করতেছে। আপনার মেয়ে থাকতে পারবে তো মানিয়ে? অবশ্যই আমার মেয়ে থাকতে পারবে, আর তার পড়ালেখা শেষ। সে এখন ভালো একটা কোম্পানিতে চাকরি করতে পারবে। সেই টাকা দিয়ে অনায়াসে আপনাদের পুরো পরিবারকে চালিয়ে নিতে পারবে। দুজন কথা বলতেছে এমন সময় সোনালি তার আব্বুর সামনে এসে বলতে লাগলো, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো মা? আমি আর ভালো থাকি কিভাবে? আপনার ছেলে আমার সাথে যেই ব্যবহার করে, এটার জন্য আমি বিয়ে করে ফেলতেছি আপনার ছেলেকে। বিয়ের পর আপনার ছেলেকে মেরে একেবারে ঠিক বানিয়ে দিব। আব্বু, তুমি একটা কাজে নিয়ে আসো, রাত 8টা বেজে গেছে, আমাদেরকে বিয়ে পড়িয়ে তিনি চলে যায়। আচ্ছা তুই থাক, আমি একজন কাজী সাহেবকে নিয়ে আসতেছি, যাতে তোদের বিয়েটা পড়িয়ে দিতে পারে। এই বলে সোনালির আম্মু চলে আসলো বাইরে। একজন কাজী সাহেবকে নিয়ে চলে আসলো বাসায়। আকাশ এবং সোনালির বিয়েটা হয়ে যেতেই রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই বাসায় চলে গেল। এইদিকে দুই পরিবার মিলে কথাবার্তা বলতেছে। রাত প্রায় 2টা, এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, আকাশ, রাত 2টা বেজে গেছে, সোনালীকে নিয়ে রুমে যা। আর সোনালী, আমার ছেলের দিকে একটু খেয়াল রাখবে, আমার ছেলে কিন্তু অনেক ছোট। শাশুড়ি আম্মু, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলেকে আজকে রাতে অনেক বড় করে দিব, কালকে আপনি দেখতে পারবেন। আকাশ, এখন চলো। এই বলে সোনালি আকাশের হাত ভালোভাবে শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো রুমের ভিতরে। আকাশকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে সোনালি আকাশের বুকের উপর উঠে এটা দেখে আকাশ বলতে লাগলো, সোনি প্লিজ আমার উপর থেকে নামো, আমি ব্যথা পাইতেছি। আমার মতো যদি একটা শুটকি মাছকে না নিতে পারিস, তাহলে তুই তো আমাকে আদর করতেই পারবি না মনে হয়। রাত 2টা বেজে গেছে, এখন তাড়াতাড়ি আদর করা শুরু কর, না হলে সারা রাত আদর করতে পারবি না। আমি আপনাকে আদর করতে পারবো না, আপনি অনেক লুচ্চা একটা মাইয়া। আপনি আমাকে ফাঁসিয়ে ফুসিয়ে বিয়ে করে ফেলেছেন। আমি আপনার নামের সাথে আমি আপনার নামে মামলা দিব। আমার নামে মামলা দিবি? যা ইচ্ছা তাই কর, আগে আমার আদর চাই। তুই আদর কর, তুই আদর করতে না পারলে আমি শুরু করতেছি। এই বলে সোনালি আকাশের ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে কামড়াতে লাগলো। সোনালি একটা কামড় দিতেছে, আকাশ 2টা দিতেছে। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর সোনালি আকাশকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এখন কি তুই আদর করা শুরু করবি, নাকি বাকি সবকিছু আমাকে একাই করতে হবে? আপনাকে আর কিছু করতে হবে না, আমি আমার নিজের আদর নিজেই করে নিতেছি। এই বলে আকাশ সোনালিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে ড্যাশ নিজের দিকে আসতে লাগলো। সোনালি পুরো শরীর এখন উলঙ্গ, একটাও কাপড় নেই তার শরীরে। আকাশ আস্তে আস্তে নিচে এসে বলতে লাগলো, আপনি তো দেখি আপনার কোনো কিছু কাটেন নাই, আমি কেটে দিব নাকি? আমি কি তোকে একবারও বলেছি কেটে দেওয়ার জন্য? তুই আদর কর, আমি তোকে বলেছি আদর করার জন্য, আদর কর, আর একটা কথাও বলবি না তুই। আকাশ সোনালিকে আদর করতে লাগলো। এইদিকে সোনালি আকাশের আদর পেয়ে কান্না করতে লাগলো। সোনালির কান্না দেখে আকাশ সোনালিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন কান্না করতেছেন কেন? এখন আমি আপনাকে পুরো আদর করতে করতে মেরে ফেলবো, দেখি আপনি কতটুকু আদর সহ্য করতে পারেন। ঠিক আছে, আমাকে মেরে ফেল, তাতে আমার কোনো আপত্তি নেই, তবুও তুই আজকে সারা রাত আমাকে আদর করবি। ঠিক আছে, আমি সারা রাত আপনাকে আদর করব। এই বলে আকাশ সোনালিকে সারা রাত আদর করতে লাগলো। আদর করা শেষ হতেই সোনালির পুরো শরীর ব্যথা হয়ে আছে, কিন্তু কোনো কিছু বলতে পারছে না। আকাশকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো।